আজকে নতুন একটি ভিডিও নিয়ে এলাম, কিছু প্রশ্নোত্তর সহ দেখে নেওয়া যাক। প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ এবং ইউরোপ থেকে প্রশ্নোত্তরগুলো রয়েছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, একবার ধৈর্য সহকারে দেখতে পারো। আলোচনা করছি সেগুলো একটা একটা দেখি। দেখো, 1 নম্বরের প্রশ্ন রয়েছে আমাদের সর্বমোট 3টি সঙ্গম অনুষ্ঠিত। তাহলে সর্বমোট কটি সঙ্গম অনুষ্ঠিত হয়? 3টি। তার একসাথে আমরা প্রশ্নোত্তরগুলো করেছি। তার যদি বলে কটি সঙ্গম অনুষ্ঠিত হয়, তাহলে 3টি। তারপরে দেখো 2 নম্বরে তলকাপিয়াম, এটি হচ্ছে একটি তামিল ব্যাকরণ। তাহলে তলকাপিয়াম ছিল একটি তামিল ব্যাকরণ। তারপরে দেখো তলকাপিয়েরের লেখা। যদি বলে তলকাপিয়াম কার লেখা, তাহলে তলকাপিয়েরের লেখা। এবার তারপরে প্রশ্ন 4 নম্বরে তলকাপিয়ামের 2টা ভাগ আছে, এটা অগম বা প্রেম সম্বন্ধীয় এবং পুরম বা যুগ সম্বন্ধীয়। তাহলে তলকাপিয়ামের কটা ভাগ আছে? 2টা ভাগ, এবং একটা আছে অগম বা প্রেম সম্বন্ধীয় এবং পুরম বা যুগ সম্বন্ধীয়। তারপরে দেখো 5 নম্বরে আগাত্তিয়াম, এটা সন্ত আগাত্তিয়ারের লেখা। আগাত্তিয়ামটা কার লেখা? সন্ত আগাত্তিয়ার লেখা। তারপরে দেখো আগাত্তিয়ামের 2টা ভাগ আছে, এটা পানি রূপ পডালম আর একটা আছে কাকি পাদি নীরব। তাহলে পানি রূপ পডালম আর কাকি পাদি নীরব। তাহলে আগাত্তিয়ামের 2টা ভাগ হলো। এবার ইত্যুতোগাই, 8টি কাব্যের সংকলন। ইত্যুতোগাই কটি কাব্যের সংকলন ছিল? 8টি কাব্যের। তারপরে দেখো 8 নম্বরে মুর গারু পাদায়, এটা কার লেখা আছে? নাক্কিরারের লেখা। তাহলে মুর গারু পাদায় হচ্ছে নাক্কিরারের লেখা। সিরু পানারু পাদায়, এটা কার লেখা আছে? নাত্তানারের লেখা। তাহলে সিরু পানারু পাদায় হচ্ছে নাত্তানারের লেখা। তিরুকুরাল, এটি লেখক হচ্ছে তিরুবল্লুভারের লেখা। তাহলে তিরুবল্লুভারের লেখা। তিরুকুরালকে বলা হয় তামিল সাহিত্যের বাইবেল। তাহলে তামিল সাহিত্যের বাইবেল বলা হচ্ছে তিরুকুরালকে। তারপরে প্রশ্ন হলো 12 নম্বরে শিল্পোপাধিক্রম, এটা ইলঙ্গ আদিকালের লেখা। তাহলে শিল্পোপাধিক্রম হচ্ছে ইলঙ্গ আদিকালের লেখা। মণিমেখলা হচ্ছে সাত্তানের লেখা। শিবক সিন্ধমণি হচ্ছে তিরুত্তা কাদেবরের লেখা। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। শিল্পোপাধিক্রম হচ্ছে ইলঙ্গ আদিকালের লেখা, মণিমেখলা হচ্ছে সাত্তানের লেখা, আর শিবক সিন্ধমণি হচ্ছে তিরু কাদেবরের লেখা। তারপরে দেখো তৃতীয় সঙ্গম মাদুরাই সভা ছিল নাক্কিরার। তাহলে তৃতীয় সঙ্গম কোথায় ছিল? মাদুরাই সভা ছিল নাক্কিরার। তাহলে এই প্রশ্নগুলো আছে আমাদের পরপর। এই দেখো সর্বমোট 3টি সঙ্গম অনুষ্ঠিত হয়। তলকাপিয়াম আছে তামিল ব্যাকরণ, তলকাপিয়ারের লেখা। তলকাপিয়ামের 2টা ভাগ, অগম বা প্রেম সম্বন্ধীয় এবং পুরম বা যুগ সম্বন্ধীয়। আগাত্তিয়াম হচ্ছে সন্ত আগাত্তিয়ার লেখা। আগাত্তিয়ামের 2টা ভাগ, পানি রূপ পটালম, কাকি পাদিনিয়ম। ইত্যুতোগাই হচ্ছে 8টি কাব্যের সংকলন। মুর গারু পাদায় হচ্ছে নাকিরের লেখা। সিরু পানারু পাদায় হচ্ছে নাত্তারানের লেখা। তিরুকুরাল হচ্ছে তিরুবল্লভার লেখা। তিরুকুরাল তামিল সাহিত্যের বাইবেল। শিল্পোপাধিক্রম লেখক হচ্ছে ইলঙ্গ আদিকাল। মণিমেখলা হচ্ছে সাত্তানার লেখা। শিবক সিন্ধমণি হচ্ছে তিরু কাদেবরের লেখা। তৃতীয় সঙ্গ মাদুরাই হয় সভাপতি ছিলেন নাক্কিরার। এইবারে আমরা সঙ্গম থেকে করলাম। এবার আমরা কিছুটা বিজয়নগর থেকে করেছি, দেখি সেগুলো। 1336 খ্রিস্টাব্দে বিজয়নগর সাম্রাজ্য। তাহলে কত সালে প্রতিষ্ঠা হয়েছে? 1336 খ্রিস্টাব্দে বিজয়নগর সাম্রাজ্য। এইখানে হরিহর বুক্ষ হচ্ছে বিজয়নগর সাম্রাজ্য স্থাপন করে। তাহলে হরিহর বুক্ষ বিজয়নগর সাম্রাজ্য স্থাপন করে। সঙ্গম, সুলভ, তুলুপ, অর্পিট। তাহলে সঙ্গম, সালুব, তুলুপ আর অর্পিট। তাহলে মূলত 4টি রাজবংশ, বিজয়নগরের 4টি রাজবংশ: সঙ্গম, সালুব, তুলুপ, অর্পিট। বিরূপাক্ষপট্টন বিজয়নগরের নাম। তাহলে বিরূপাক্ষপট্টন কার নাম ছিল? বিজয়নগরের নাম ছিল। অনন্তরাজ চিক্কাউদয় ছিলেন প্রথম হরিহরের প্রধানমন্ত্রী। তাহলে অনন্তরাজ চিক্কাউদয় ছিলেন প্রথম হরিহরের প্রধানমন্ত্রী। তারপরে বেদমার্গ প্রতিষ্ঠাপক উপাধির কাজ ছিল প্রথম মুখ্যের। তাহলে বেদমার্গ প্রতিষ্ঠাপক উপাধি ছিল প্রথম মুখ্যের। মাদুরাই বিজয় কাব্য কাশপনের স্ত্রী গঙ্গাদেবীর লেখা। মাদুরাই বিজয় কাব্য হচ্ছে কাশপনের দেবী গঙ্গাদেবীর রচনা। সায়নাচার্য প্রথম বুক্কের মন্ত্রী ছিলেন। সায়নাচার্য ছিল প্রথম বুক্কের মন্ত্রী। হরিবিলাসম গ্রন্থটা হচ্ছে শ্রীনাথের লেখা। মহানাটক সুধানীতি গ্রন্থ হচ্ছে দ্বিতীয় দেবরায়ের লেখা। গজ বেতকর উপাধি হচ্ছে দ্বিতীয় দেবরায়ের। পেড্রনকে বলা হয় অন্ধ্র কবিতার পিতামহ। তাহলে পেড্রনকে বলা হয় অন্ধ্র কবিতার পিতামহ। তারপরে দেখো আলবুকার ভাটকলে দুর্গ নির্মাণের অনুমতি নেন কৃষ্ণদেব রায়ের কাছে। তাহলে আলবুকার ভাটকলে দুর্গ নির্মাণের অনুমতি কার কাছ থেকে নেন? কৃষ্ণদেব রায়ের কাছ থেকে। কান্দাতে ছিল বিজয়নগরের সামরিক দপ্তর। পায়েজ ও নুনিজ ছিলেন পর্তুগিজ পর্যটক। তাহলে পায়েজ আর নুনিজ ছিলেন পর্তুগিজ পর্যটক।
তাহলে আরেকবার দেখে নিই আমরা এলাম। তাহলে 1336 খ্রিস্টাব্দে বিজয়নগর সাম্রাজ্য হরিহর বুক্ক হচ্ছে বিজয়নগর সাম্রাজ্য স্থাপন করেছে। সঙ্গম, সালুব, তুলুব, অরবিড়ু এরা হচ্ছে বিজয়নগর 4টি রাজবংশ। বীরবাক্যপট্টনম হচ্ছে বিজয়নগরের নাম ছিল। অনন্তরাস চিক্কাদয়ী ছিলেন প্রথম হরিহরের প্রধানমন্ত্রী। বেদমার্ক প্রতিষ্ঠাপক উপাধি ছিল প্রথম বুকের। মাদুরাই বিজয় কাব্য কাশপনের স্ত্রী গঙ্গাদেবীর রচনা। সায়নাচার্য প্রথম বুকের মন্ত্রী। হরিবিলাসম গ্রন্থ শ্রীনাথ রচনা করেন। মহানাটক সুধানিধি গ্রন্থ দ্বিতীয় দেবরায় লেখেন। গজবেতকের উপাধি দ্বিতীয় দেবরায়ের। প্যাটনকে বলা হয় অন্ধ্রকবিতার পিতামহ। আলবুকার্ক ভাটকলে দুর্গ নির্মাণের অনুমতি নেন কৃষ্ণদেব রায়ের কাছে। কান্দা ছিল বিজয়নগর সামরিক দপ্তর। পায়জন নুনিজ ছিলেন পর্তুগিজ পর্যটক। এগুলো বিজয়নগর থেকে করেছি আমরা। এবার আমরা এখানে কিছুটা আধুনিক যুগ থেকে কিছু প্রশ্ন করার চেষ্টা করেছি। দেখি 1881 খ্রিস্টাব্দে প্রথম ফ্যাক্টরি আইন পাস হয়। 1881 খ্রিস্টাব্দে প্রথম ফ্যাক্টরি আইন। স্থানীয় স্বায়ত্ত শাসনের জনক লর্ড রিপনকে বলা হয়। 1885 খ্রিস্টাব্দে বঙ্গীয় প্রজাস্ত আইন পাস হয়। 1891 খ্রিস্টাব্দে দ্বিতীয় ফ্যাক্টরি আইন পাস হয়। 1902 খ্রিস্টাব্দে রেল অ্যাক্ট কমিশন। 1904 খ্রিস্টাব্দে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন পাস। 1907 খ্রিস্টাব্দে সুরাট অধিবেশন। 1916 খ্রিস্টাব্দে হোম রুল লীগ গঠিত হয়। লখনৌ চুক্তি কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে। 1922 খ্রিস্টাব্দে চৌরিচৌরা ঘটনা। স্বরাজ্য দল গঠন চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরুর নেতৃত্বে। 1921 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় চালু। 1928 খ্রিস্টাব্দে নেহরু রিপোর্ট পেশ। 1929 খ্রিস্টাব্দে জিন্নাহ 14 দফা দাবি পেশ। সারদা আইন বিবাহের ক্ষেত্রে পাস হয়। তাহলে এইখান থেকে দেখো প্রশ্নগুলো কত সুন্দর আছে। তো বলে প্রথম কোন সময় ফ্যাক্টরি আইন চালু হয় প্রথম, তাহলে 1881। স্থানীয় স্বায়ত্ত শাসনের জনক কাকে বলে? লর্ড রিপনকে। তাহলে বঙ্গীয় পরিষদ আইন 1850 খ্রিস্টাব্দে পাস হয়। 1891 খ্রিস্টাব্দে আবার দ্বিতীয় ফ্যাক্টরি আইন পাস হয়। 1902 খ্রিস্টাব্দে রেলওয়ে কমিশন পাস হয়। 1904 খ্রিস্টাব্দে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন পাস হয়েছে। 1907 খ্রিস্টাব্দে সুরাট অধিবেশন। 1916 খ্রিস্টাব্দে হোম রুল লীগ গঠিত হয়েছে। আর লখনৌ চুক্তি হয়েছে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে। 1922 খ্রিস্টাব্দে চৌরিচৌরা ঘটনা ঘটেছে। স্বরাজ্য দল গঠন হয়েছে চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরুর নেতৃত্বে। 1921 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় চালু হয়েছে। 1928 খ্রিস্টাব্দে নেহরু রিপোর্ট পেশ। আর 1929 খ্রিস্টাব্দে জিন্নাহ 14 দফা দাবি পেশ। আর সারদা আইন হচ্ছে বিবাহের ক্ষেত্রে পাস হয়। ঠিক আছে, তাহলে এই প্রশ্নগুলো আমরা আধুনিক যুগ থেকে করেছি কিছু। এরপরে আমরা ইউরোপ থেকে যেটা করেছি দেখে নিচ্ছি প্রশ্নগুলো। এই দেখো কার্বোনারি যে ইতালির একটি গুপ্ত সমিতি। ইয়ং ইতালি দল গঠন করে ম্যাথসেনি। চার্লস অ্যালবার্টকে হেজিটেটিং কিং বলা হয়। রিসর্জিমেন্টো পত্রিকার সম্পাদক ক্যাপুর। 1858 খ্রিস্টাব্দে পলম্বিরাস চুক্তি। 1859 খ্রিস্টাব্দে ভিল্লা ফ্রাঙ্কার চুক্তি। লাল কুর্তা বা রেড শার্ট বাহিনী গ্যারিবল্ডি সংগঠিত করেছিলেন। 1866 খ্রিস্টাব্দে শেরওয়ার যুদ্ধে অস্ট্রিয়া ও প্রাশিয়ার মধ্যে। 1870 খ্রিস্টাব্দে সেরানা যুদ্ধে ফ্রান্স ও প্রাশিয়ার মধ্যে। ভিক্টর ইমানুয়েল পিডমন্ট সার্ডিনিয়ার উদারপন্থী রাজা। রক্ত ও লোনীতি দ্বারা বিসমার্ক জার্মানিকে ঐক্যবদ্ধ করেন। 1866 খ্রিস্টাব্দে অস্ট্রো প্রাশিয়া যুদ্ধকে 7 সপ্তাহের যুদ্ধ নামে পরিচিত। প্রাগের সন্ধি হচ্ছে অস্ট্রিয়া ও প্রাশিয়ার। বেনেদেত্তি ফরাসি রাষ্ট্রদূত। দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয়। তাহলে এখান থেকে দেখো কার্বোনারি হচ্ছে ইতালির একটি গুপ্ত সমিতি, নাম হচ্ছে কার্বোনারি। ইয়ং ইতালির দল গঠন করেছে ম্যাথসেনি। চার্লস অ্যালবার্টকে বলা হয়েছে হেজিটেটিং কিং। রিসর্জিমেন্টো পত্রিকার সম্পাদক ছিল কেবুর। 1858 খ্রিস্টাব্দে পলম্বিরাস চুক্তি, যদি কত সালে পলম্বিরাস চুক্তি যদি বলা হয় তাহলে হচ্ছে 1858। রিসর্জিমেন্ট পত্রিকার সম্পাদককে যদি কাবুর। চার্লস অ্যালবার্ট হচ্ছে হেজিটেটিং কিং। ইয়ং ইতালির দল গঠন ম্যাথসেনি। কাবুর হচ্ছে ইতালির গুপ্ত সমিতি। তারপর আবার নেক্সট দেখো 1859 খ্রিস্টাব্দে ভিলা ফ্রাঙ্কার চুক্তি। লাল কুর্তা বা রেড শার্ট বাহিনী গ্যারিবল্ডি সংগঠিত করেছিলেন। 1866 খ্রিস্টাব্দে শেরওয়ার যুদ্ধ অস্ট্রিয়া প্রাশিয়ার মধ্যে। 1870 খ্রিস্টাব্দে সেরানের যুদ্ধ ফ্রান্স ও প্রাশিয়ার মধ্যে। ভিক্টর ইমানুয়েল পিডমন্ট সার্ডিনিয়ার উদারপন্থী রাজা। রক্ত ও লোনীতি দ্বারা বিসমার্ক জার্মানিকে ঐক্যবদ্ধ করেন। এই রক্ত ও লোনীতির যদি বলা হয় কার সাথে বিষয়টা জড়িত হলে বিসমার্ক। 1866 খ্রিস্টাব্দে অস্ট্রো প্রাশিয়া যুদ্ধ, এই যুদ্ধকে 7 সপ্তাহের যুদ্ধ নামেও পরিচিত। প্রাগের সন্ধি অস্ট্রিয়া ও প্রাশিয়ার মধ্যে। বেনেদিক্তি ছিলেন ফরাসি রাষ্ট্রদূত। আর দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয়। তাহলে এই প্রশ্ন উত্তরগুলো আমরা করলাম। আমরা বিভিন্ন প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ এবং সাথে ইউরোপ থেকেও প্রশ্ন উত্তর কিছু করেছি। এবং এর পরবর্তীকালে আরও নতুন ভিডিও নিয়ে আসবো। যাক, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থেকো। পরবর্তীকালে নতুন ভিডিও নিয়ে আবার আসবো।